75 সালে যে বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল মেজর ডালিম, যাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, 32 ধানমন্ডির বাড়ি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তানপন্থীদের কাছে এক সম্যক আতঙ্কের কারণ। এই বাড়িটা আতঙ্ক তৈরি করে, যে কারণে আতঙ্কে চরমপন্থীরা যা কাজ করলো, বা ঘুরিয়ে বললে বলা হবে নিজেদের কবরের কফিনে পেরেক পুতল, সেটা তারা কিন্তু ভালোভাবে এখন বুঝতে পারছে। ইলিয়াস পিনাকির ভেতর যে ক্রোধ ও ঘৃণা পুঞ্জীভূত হয়ে আছে, তার উদ্গীরণ হলো আবারও 5ই ফেব্রুয়ারি। হাসিনা আতঙ্কে আক্রান্ত ডক্টর ইউনূস, ডাক্তার শফিকুর, জামাত, হাসনাত সমন্বয়ক থেকে বিএনপি। হ্যাঁ, আশ্চর্যজনকভাবে বিএনপি চুপ। তারা শুধু অতীতের কথা বলছে যে শেখ হাসিনা কিভাবে তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছিল হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার সেই কান্নার কথা তারা তুলে ধরছে। কিন্তু এটা তো প্রতীকী একটি বাড়িকে ধ্বংস করা, তা তো অনেক বিষয়ে বলছিল, কিন্তু সেই বিষয়ে এই মুহূর্তে তারা চুপ করে রয়েছে। 1975 থেকে 2025 সাল, 50টা বছর পরও বাংলাদেশের বহু মানুষ আছেন যারা বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করেন না। ওই ধানমন্ডি রোডের বাড়ি তাদের কাছে এক মূর্তিমান আতঙ্কের মতো। ইতিহাস সাক্ষী আছে বাঙালির পরাজয়ের নানা ঘটনায়। পলাশীর প্রান্তরে যা রচিত হয়েছিল সময়ের যাত্রাপথে, তাতে অনেক পরাজয়ের ইতিহাস রয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাড়ি, মুক্তিযুদ্ধের সেই ইতিহাসের স্বাক্ষর বহনকারী বাড়িকে ধুলোয় মিশিয়ে দিয়ে পিনাকি, ইলিয়াস, হাসনাত, ইউনূস ইতিহাসের এক একজন চর্চিত খলনায়ক তৈরি হলেন। প্রতিরোধহীন খোলা ময়দানে কোনো গুলিগোলা চলল না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনায় শাবল, গাইতি, বুলডোজার, আলকাতরা দিয়ে নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিয়ে পাকিস্তান প্রভুদের খুশি করল কারা? দেখতে পাচ্ছেন ছবিতে তাদের সমস্ত এক একজনের স্বরূপ। হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, আওয়ামী বিদ্বেষ, মূলত এই তিনটি ঘৃণার বয়ান দিয়ে মৌলবাদীরা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায় এক অন্ধকার যুগে। বাংলাদেশ এই মুহূর্তে এক অশান্ত অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। চারিদিকে হানাহানি, প্রাণ হাতে করে জীবনযাপন, সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ, সশস্ত্র নাবালকদের হুমকিতে বিপন্ন সাংবাদিকতা। 1975 থেকে 2025, 50 বছরে বাংলাদেশের যা যা অর্জন তাকে নস্যাৎ করে দিল এক দঙ্গল বোধ বুদ্ধিহীন ধর্মান্ধ সেনাবাহিনী। চুপচাপ বসে দাঁড়িয়ে দেখে গেল। ইতিহাসকে রক্ষা করার কোনো তাগিদ তাদের মধ্যে ছিল না। রাষ্ট্রসংঘে শান্তি বাহিনীর উল্লেখযোগ্য শরিক বাংলাদেশের সেনাবাহিনী নাকি অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা করতে আসে, নিজের দেশে তাদের পরাক্রম কর্পূরের মতো উবে যায়। তারা জামাত হেফাজতের বাধ্য ছাত্রের মতো কাজ করে। এই ঘটনায় কার লাভ হলো? সবচেয়ে বড় প্রশ্ন এখন এটা। এই ঘটনায় কার লাভ হলো আর কার ক্ষতি হলো? ভবিষ্যতের জন্য কোন বিপদ ঘণ্টা বাজিয়ে দিল এই সমস্ত উদ্ভ্রান্তের দল? দেশের সর্বত্র শেখ মুজিবরের মেমোরিয়াল ভেঙে দেওয়া হয়েছে। মব জাস্টিসের যে চূড়ান্ত নিদর্শন রাখলো ইউনূসের ছানাপোনারা, তা আবার বাংলাদেশিদের আগামী দিনে বিভক্ত করবে, এটা বলাই যায়। এই হচ্ছে সেই গতকাল রাতের পর থেকে সকালবেলা উঠে এক একজন সকালবেলা চোঁয়া ঢেকুর তুলে তারা মানে এক একজন ফেসবুক বা ইউটিউবে লাইভ করলেন, বললেন মোটামুটি যেটুকুনি বাকি আছে বুলডোজার দিয়ে বাকিটাকে বানিয়ে দিয়ে পরবর্তী প্রোগ্রাম অনেকে জানাচ্ছেন। বিভিন্ন চর্চা চলছে, ওখানে মসজিদ হবে। কেউ বলছেন যে ওখানে হচ্ছে যারা আহত হয়েছিলেন 5ই আগস্ট, 4ই আগস্ট বা বিভিন্ন সময়, তাদের চিকিৎসা দিতে পারলো না ইউনূস সরকার, তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না ঠিকঠাক, তাদের এখন সেই বাড়িতে নাকি ফ্ল্যাট দেওয়া হবে। এই হচ্ছে সব চিন্তা ভাবনা নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করছে। আর কিছু হলেই ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ এই সমস্তকে জিগির তুলে এক পন্থা যা নিয়েছে তা গোটা পৃথিবী দুচোখ পড়ে দেখছে। আমার মনে পড়ে যাচ্ছে দুজন মহিলা বাধা দিতে গিয়েছিলেন, তাদের হয়েছে না অকুতভয় কয়েকজন রয়েছেন। চট্টগ্রামেও এরকম ঘটনা ঘটেছে, সেখানে যখন এসছে মহিলারা বাধা দিয়েছেন যে ইতিহাসকে অগ্রাহ্য করা যাবে না। দেখুন বীরপুঙ্গবরা কি করছেন, তাদের চোখে ধুলো দিয়ে দেওয়া হচ্ছে,
গোটা পৃথিবীকে চোখে ধুলো দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার কারণ কঠোর নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশের সংবাদ মাধ্যম কিছু কিছু সত্যকে তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং অবশ্যই যতই গালি দাও ভাই, বিভিন্নভাবে অপপ্রচারের নামে তোমরা ডিসইনফরমেশন ওয়ার চালালে এর প্রত্যুত্তর দেওয়ার মতো ক্ষমতা নিঃসন্দেহে ভারতীয় মিডিয়া থেকে গোটা বিশ্বের মিডিয়ার তারা রয়েছে। এই ঘটনাগুলো দেখাচ্ছে যে কোনো ক্ষেত্রে দুই সাহসিনী তারা কিন্তু সেখানে প্রতিবাদ করতে এসেছিলেন। মনে পড়ে যাচ্ছে সেই দিন একজন মস্কো কমিউনিস্ট পার্টির বরিস ইয়েলটসিন 3 দিনের অপারেশন মাত্র অবরোধ করে নিল মস্কো। পতন ঘটল 70 বছরের দীর্ঘ সোভিয়েত শাসনের। লেনিনের মূর্তি ভূপতিত হলো, তার সামনে এক অশীতিপর বৃদ্ধ হাতে সোভিয়েটের পতাকা নিয়ে তিনি সেদিন দাঁড়িয়েছিলেন। গোটা বিশ্বকে বলেছিলেন যে লেনিনের যেমন মৃত্যু হয় না, মুজিবুর রহমানেরও মৃত্যু হয় না কখনো। তার কারণ তারা একক শক্তিতে পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারেন। তাদের একটা বাড়ি নয়, মানুষের হৃদয়ের অন্তঃস্থলে তারা থাকেন। এইসব বাড়ি এরকম হচ্ছে ফাঁপা মস্তানি দেখিয়ে বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে এ দিয়ে কোনো কিছু প্রতিপন্ন কি করা যায়? একটা চেতনাকে অস্বীকার করে যে বাঙালি জাতীয়তাবাদকে হটিয়ে দিয়ে ইসলামিক বাংলাদেশ তৈরি করার এই যে প্রয়াস, এই প্রয়াস নিঃসন্দেহে যারা এটা করলেন তাদেরকে এখন ভালোই খুশি করছে, কিন্তু মনের মধ্যে একটা হাসিনা আতঙ্ক কাজ করছে। হাসিনাতঙ্ক, জলাতঙ্ক রোগ আমরা যেরকম জানি তেমনি হাসিনাতঙ্ক আর কি। ওর কণ্ঠস্বর শুনেই চিরবিরিয়ে উঠেছে প্যারিস থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন ব্লগাররা। এক্ষুনি মানে ইতিহাস মুছে দিতে হবে। সমস্ত স্বৈরাচারের প্রতীক হচ্ছে 32 ধানমন্ডি, তাই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, সে তো বুঝলাম। এখন এই বিষয়টাকে আমরা আগামী সময় ঠিক কীভাবে দেখব? অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন, এক এক করে তাদের প্রতিক্রিয়া আসবো। আমি একবার একটু পিসিআরকে বলবো, প্রোগ্রাম কন্ট্রোল রুমকে, যে তারা যেন একটু তসলিমা নাসরিনের যে টুইট তিনি করেছেন, প্রতিনিয়ত তিনি বলছেন যে আজকে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেষ চিহ্নটুকু আজ পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। কাঁদো বাংলাদেশ, কাঁদো। সত্যি ভেতরে জমে থাকা যে কান্না, সেই কান্নাকে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা হচ্ছে পতিত স্বৈরাচার। আমিও খুঁজতে চাইছি বাংলাদেশের যারা অ্যাক্টিভ, যারা সমন্বয়ক রয়েছেন, বা হচ্ছে মহাপণ্ডিত ডক্টর ইউনূসের মতো যারা রয়েছেন, বা তার সলা পরামর্শদাতারা রয়েছেন, তারা যদি একটা বিনের মধ্যে যদি শেখ হাসিনার ছবি লাগিয়ে ঘৃণার রাজনীতি করতে পারেন, অন্তত কিছু ক্রিয়েটিভ দেখান, কিছু তো ক্রিয়েটিভ দেখাবেন এই পৃথিবীতে। শান্তিরক্ষা মিশনে গিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে আর নিজের দেশের অশান্তি পুলিশ মিলিটারির সামনে দুজন মহিলার মুখে তারা কি না প্রতিবাদ করছে নিরস্ত্র অবস্থায়। কি শান্তিরক্ষা বাহিনী মানে তারা ইয়ে করছে, কি বাংলাদেশ আর্মি? সুজিন্তা, কোশ্চেনটা হচ্ছে শেখ হাসিনা বলাতে, নিশ্চয়ই বলবেন কর্নেল, শেখ হাসিনা বলাতে এদের এত গায়ে গাত্র দেওয়া হওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি দেখবেন শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগের এখনো পর্যন্ত কিন্তু 40% ভোট রয়েছে। এদের প্রবলেমটা কিন্তু ওই জায়গায় হাসিনা আতঙ্ক, এই কারণের জন্য যে 40% ভোট কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ রয়েছে। এবং এই যারা যারা সমন্বয়ক, এদের হিপোক্রিসিটা দেখুন। হিপোক্রিসিটা হচ্ছে এরকম লেভেলে, আপনি জানেন বসুন্ধরা গ্রুপের যে চেয়ারপারসন তার নাম হচ্ছে সোভান। এই যে সোভান যখন ওই ছাত্র আন্দোলন হচ্ছিল তখন একটা স্টেটমেন্ট দিয়েছিল যে যদি হাসিনার সঙ্গে কবরেও যেতে হয় আমি কবরে যাব, এটা সোভানের স্টেটমেন্ট। আজকে সেই সোভানকে নিয়ে বিভিন্ন জায়গায় সমন্বয়করা গিয়ে মিটিং করছে, মিছিল করছে। তার কারণ হচ্ছে কি, সোভান টাকা দিচ্ছে। টাকা দিলে বাবা চুপ। আজকে নিজের পকেটে যে টাকাটা আছে সেই টাকাটার ওখানে কিন্তু মুজিবুর রহমানের ছবি রয়েছে। কই ওই টাকাটা পড়াও। আমি মানলাম যে হ্যাঁ তোমাদের ধর্মে মূর্তি বা ছবির কোনো প্রয়োজন নেই, নিজের বাবার ছবিটা তো ওখানে লাগিয়ে রেখেছো বাবা, বা মুজিবের ছবিটা তো ওখানে পড়াচ্ছ না, ওটাতে নিয়ে প্রবলেম নেই কারণ ওটাতে টাকা রয়েছে। সোভানকে নিয়ে প্রবলেম নেই কারণ সোভানকে টাকা রয়েছে। আপনি বলুন আওয়ামী লীগের যেসব মানে হাসান মাহমুদকে কে ছাড়লো? হাসান মাহমুদকে নিয়ে তো এদের প্রচুর প্রবলেম। সে হাসান মাহমুদকে কে ছাড়লো? আমরা তো জানতে পেরেছিলাম যে বারিধারা বা গুলশানে কোথায় কোথায় রয়েছে এই হাসান মাহমুদকে কারা ছাড়লো? এই সমন্বয়করা। কারণ টাকা দিলে মানে ওই মানে মানি স্পিক্স। তোমার কাছে আদর্শ নীতি বলে কোনো কিছু নাই, টাকা যদি তুমি দাও ফেলো করি ফাঁকা ময়দানে বুলডোজার নিয়ে মস্তানি করো।